আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব 4 থেকে 6 একসাথে পড়ে শোনাচ্ছি। কৃষ্ণকায় আকাশে তারার ঝলকানি, তার মাঝে দাম্ভিকতার সাথে রাজ সিংহাসনে বসে আছে রূপালী চাঁদ। তার আশপাশ জুড়েও তার দাম্ভিকতার রূপ। এক ধ্যানে তাকালে এই তো মনে হবে যেন ছুটে আসছে আকাশের রানী, যেন তার কিরণে অবগাহন করাবে। রাতের স্নিগ্ধতায় আলোড়ন সৃষ্টি করে অজানা প্রত্যঙ্গ থমথমে বাতাসে ভেসে আসছে অদ্ভুত ফুলের ঘ্রাণ। আকাশ ঘুমোচ্ছে, তাকে পাহারা দিচ্ছে চাঁদের শরী। দিনের আলোয় নীলাভ আকাশ, রাতের মায়ে এক কৃষ্ণ গহ্বর। সেখানেই উকি মেরে থাকে চাঁদ। জান্নাহ এর ছোট শরীরের উপর নিজেকে সমর্পিত করে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে শারহান। মোবাইলে ভাইব্রেট হতেই চোখে টোকা টোকা পড়ে তার চোখ দুটো কুঁচকে আবার মেলে ধরার চেষ্টা করে। চোখের পাতা হালকা প্রশস্ত করে ভ্যাট সাইড টেবিল হাতরে মোবাইল নিয়ে কানে ধরে শারহান। কে কল করেছে তা দেখার প্রয়োজন বোধ করল না। ঘুম জড়ানো গলায় একরাশ বিরক্তি অধরে নিয়ে শারহান বলল, হ্যালো কে? ওপাশের ব্যক্তিটি দ্রুত গতিতে বলল, স্যার আমি শাইক। শারহান বিরক্তিকর গলায় বলল, এত রাতে কল করলে কেন? স্যার একটা জরুরি কথা ছিল। তপ্ত গলায় শারহান বলল, বলো। শাহিক জানে শারহানকে ছোটোখাটো বিষয় নিয়ে বিরক্ত করলে সে খেপে যায়, আর মেয়ে মানুষের সাথে থাকাকালীন তো আরও বেশি। তবুও একান্ত জরুরি খবর বলেই তাকে বাধ্য হয়ে কল করেছে শাহিক। শারহানের নজর পড়ে ঘুমন্ত জান্নাহ এর উপর। কি অদ্ভুত নেশা এই মুখে শারহান তার ঘ্রাণেন্দ্রিয় বুলাতে থাকে জান্নাহ এর গলার নিচ থেকে বুকের উপর। এক মিষ্টি সুবাসে উন্মত্ত হয়ে ওঠে শারহানের শরীর। জান্নাহ এর ঘুমন্ত চেহারার এক পশলা চাঁদের আলো পড়তেই ঝাঁঝিয়ে ওঠে শারহানের চোখ। শারহান নিবু নিবু চোখে হাসে। দুর্বল হাতে কানে মোবাইল চেপে ধরেই জান্নাহ এর অধরে অদর মেশায়। নড়ে ওঠে জান্নাহ। তার শ্রান্ত দেহ নিয়ে বেশি নড়াচড়া করল না সে। শাইক তার স্যারকে ভালো করেই জানে, তাই এই পাশের সেই অস্পষ্ট শব্দে সে অবিনিবেশ করল না। নিজের গুরুত্বপূর্ণ কথা শেষ করে কল কেটে দেয়। মোবাইলটা ছুঁড়ে ফেলে শারহান জান্নাহকে পুরো আড়ষ্ট করে নেয় তার বক্ষপিঞ্জিরায়, যেখানে জান্নাহ শুধু ডানা ঝাপটানো এক অসহায় পাখির ছানা। সকালের প্রভাত কিরণ উকি দেয়। এক মুঠো হলদে রোদ এসে হানা দেয় জান্নাহ এর চোখে। চোখ কুঁচকে নেয় জান্নাহ। সকাল হয়েছে বুঝতে পেরে ধীর গতিতে উঠে বসে। তার এলোমেলো শাড়ি কোনো মতে গায়ের সাথে লেপ্টে আছে। ঘর জুড়ে কোথাও শারহানকে দেখতে পেল না। জান্নাহ অবগত হয় শারহান ফিরে যাওয়ার বিষয়ে। বিছানা থেকে পা নামায় জান্নাহ। শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে তার। শাড়িটা কোনো মতে গুজে ওয়াশরুমে যায়। আজ জান্নাহ স্কুল যাবে। সকাল 8টায় তার স্কুল। এখন ঘড়িতে 6টা। ভালো করে ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরেই বের হয় জান্নাহ। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শারহান থাকলে নিজেকে দেখার সময়টুকুও পায় না সে। জান্নাহ খেয়াল করে তার চোখের নিচটা ঈষৎ কালচে, তার পেটটাও একটু উঁচু। জান্নাহ এর মন ক্ষুণ্ণ হয়। এজন্যই শারহান তাকে এসব বলেছে। আয়নায় অপলকে চেয়ে নিজেই নিজেকে শাসায়। জান্নাহ এখন থেকে কম খেতে হবে, বুঝলে? নিজের কথায় নিজেই খলখলিয়ে হাসে জান্নাহ। যখনই একা থাকে নিজেই হাসে, কথা বলে সে। বেশ লাগে তার কাছে। মাথাটা আয়নার সামনে এনে চোখটা ভালো করে দেখে বলল, ইস কি বিদ্যুটে। ঘড়ির দিকে তাকায় জান্নাহ। প্রায় 6:45। এখনও অনেক সময় বাকি। হঠাৎ একটা পাখির ডাক শুনতে পায় জান্নাহ। ব্যস্ত হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। একটা ঠান্ডা বাতাস এসে লাগে তার চোখে মুখে। বারান্দার সাথে শিওর উঁচু করে দাঁড়ানো মেহগনি গাছটার পাতাগুলো ছোট ছোট পানির ফোঁটা বোধ হয় বৃষ্টি হয়েছিল। খানিকটা ইলশিগুড়ি বৃষ্টি, যাকে জান্নাহ চোরা বৃষ্টি বলে। একটা লম্বা শ্বাস টেনে নেয় জান্নাহ। ভোরের স্নিগ্ধ ভেজা বাতাসে তার শরীর জুড়িয়ে আসে। শুভ্র আকাশে ঝিলমিলে নরম রোদ। এই রোদ অবগাহনে মনে প্রশান্তি জাগে। একটা পাখি উড়ে যাচ্ছে। জান্নাহ ভাবে, ইস সেও যদি উড়তে পারত, তাহলে অনেক দূরে চলে যেত। পৃথিবীর এই রাগ, হিংসা, ছলনা আর ধোঁকা থেকে অনেক দূরে, যেখানে শুধু সে আর তার প্রাণ থাকবে। কিন্তু তা হবার নয়। বিয়ের পর থেকে এই বাড়ির চৌকাঠেই বন্দি সে। স্কুল টিউশন ছাড়া আর কোথাও যাওয়ার সুযোগ হয় না। একটা শীতল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে জান্নাহ এর হৃদয় গহ্বর থেকে।
ঘরে আসে জান্না, আবারও চোখ যায় সময় প্রহরীর দিকে। 8টা 5। বিছানায় বসে জান্না ভেজা চুলগুলো সরিয়ে শুয়ে পড়ে। স্মৃতিমন্থনে ব্যস্ত হয় সে। মনে পড়ে তার আর শারহানের প্রথম দেখা, যেদিন শারহান আর তার বাবা জান্নাকে দেখতে গিয়েছিল। জান্না তখন 14 বছরের কিশোরী, বাড়ন্ত শরীর তার, পদ্মলোচন 2 আঁখি, কিশলয়ের মতো কমল 2 ঠোঁট, দুধে আলতা রং। পিতামাতাহীন জান্না মামার পরিবারে মানুষ। মামি সদা তৎপর ছিলেন কি করে জান্নাকে বিদায় করা যায়, আর হলেও তাই। প্রথম দেখায় শারহানের বুকে বিঁধে জান্নার নামের মেয়েটি, ওই 2 চোখ, মাথায় দীর্ঘ ঘুমটা টানা জান্না, ওনার ফাঁক দিয়ে একবার দেখে শারহানকে। সেই এক পলকেই শারহানের ওই গভীর চোখ, কঠিন অভিব্যক্তি আর এক অজানা নেশা জান্না এর বাড়ন্ত কিশোরী মনকে ঘায়েল করে। কিন্তু শারহানের নজর আটকে অন্য কোথাও, যা জান্না জানতে পারে তাদের বাসর রাতে। শারহানকে যখন জান্না এর সাথে একা কথা বলতে দেওয়া হয়, তখন শারহান বলেছিল, আপনি আমাকে আপনার প্রাণ সঞ্চার হওয়ার অধিকার দিবেন রজনীগন্ধা। আমার অন্তিম শ্বাস পর্যন্ত আপনাকে আমি আমার প্রাণের ডোরে বেঁধে রাখব। ব্যাস, এই দুটো লাইনই আজ জান্না এর মৃত্যু যন্ত্রণার জন্য দায়ী। সেই দিন সারা রাত ঘুমোতে পারেনি জান্না, শুধু শারহানকে ভেবেছে। একটা মানুষ এত সুন্দর হয় কি করে, এত সুন্দর করে অধিকার চায় কি করে? 2 দিনের ভেতর একটা ছোট অনুষ্ঠান করে পারিবারিকভাবে বিয়ে হয় জান্না আর শারহানের। কিন্তু বিয়ের রাতে শারহানের অদ্ভুত আচরণে সব ধারণা বদলে যায় জান্না এর। সেই সুখের যন্ত্রণা আজও কাঁপিয়ে তোলে জান্নাকে। মোবাইলে অ্যালার্ম বাজতেই সব প্রতিভ হয় জান্না। ঘড়িতে তখন 7:30। ফটফট তৈরি হয়ে ঘর থেকে বের হয় সে। স্কুল ড্রেসের উপর বরকা পরে জান্না। ঘরের দরজায় আসতেই শুভ্রা বলে ওঠে, না খেয়ে যাচ্ছিস কেন? জান্না মৃদু গলায় বলল, ক্যাপ্টিন থেকে খেয়ে নিব, ক্যান্টিন থেকে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। সম্মতি দেয় শুভ্রা। সকালে ড্রয়ার খুলতেই সেখানে 1,000 টাকা দেখে জান্না। শারহান রেখে গেছে, যতবারই বাড়ি আসে যাওয়ার সময় টাকা রেখে যায়। অবশ্য এই টাকার তেমন প্রয়োজন পড়ে না জান্না এর, কারণ তার আনুষঙ্গিক সকল খরচ শারহান নিজেই বহন করে। ছাদের উপর থেকে 2 লোলুপ দৃষ্টি জান্নার দিকে চেয়ে আছে, তা জান্না টের পায় না। স্কুল পৌঁছাতেই প্রফুল্ল হয় জান্না এর মন। আজ 3 দিন পর স্কুলে এসেছে সে। ঘরের সমস্ত অশান্তির মাঝে এই এক টুকরো সুখ তার। স্কুলের গেটের পাশেই একটা রেনটি, শুকনো পাতায় বিছিয়ে আছে গাছের নিচটা, আর্দ্রতায় জড়ানো তা। হঠাৎ একটা বাতাসেই নড়ে ওঠে রেনটির পাতা। ঝমঝম করে কিছু পানি ছিটকে এসে পড়ে জান্নায়ের শরীরে। কেঁপে ওঠে জান্না। স্কুল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সে। 2 ধারে বিল্ডিং, মাঝে মাঠের মতো জায়গা। জান্নায়ের স্কুলটা অনেকটা ইংরেজি শব্দের ইউ আকৃতির। প্রথম ভবনে মাত্র 2 তলা, পরে যে ভবনটি করা হয় তা 5 তলা। দোতলা ভবনটায় মূল ভবন। এখানেই অধ্যক্ষের জন্য বরাদ্দকৃত রুম, শিক্ষক মিলনায়তন, লাইব্রেরি, অফিস রুম সব। জান্নাদের ক্লাস পাশের ভবনে। মূল ভবনকে পার করেই সেখানে যেতে হয়। দ্বিতীয় ভবনের মধ্যখান বরাবর কৃষ্ণচূড়ার গাছ। ফেব্রুয়ারি আসলেই গাছের সাথে করিডোর বিছিয়ে থাকে কৃষ্ণচূড়ার রক্ত লাল ফুলে। ভবনের কোনায় দিকটায় শিমুলের ফুলের গাছ। পাতাবিহীন গাছটায় লাল শিমুলে ভরে আছে। এই সময়টা বেশ লাগে জান্নায়ের। সিঁড়ি দিয়ে উঠতেই দেখা হয় জান্নায়ের ঘনিষ্ঠ বান্ধবী তিলের সাথে। তাকে দেখেই উচ্চলিত তিল খুশিতে গদগদ হয়ে বলল, কই ছিলি তুই? আসিসনি কেন এতদিন? জান্না ইতস্ত করে বলল, একটু ব্যস্ত ছিলাম। তিল তার কোমর দিয়ে এক ধাক্কা মারে জান্নাকে। আমোদে গলায় বলল, মিথ্যে বলিস কেন? আমি জানি না নাকি শারহান ভাইয়া এসেছিল, তাই না? অপ্রস্তুত হয় জান্না। ক্ষুণ্ণ গলায় বলল, দূর, তেমন কিছু না, চল ক্লাসে যাই। দুই বান্ধবী ক্লাসে ঢুকে। আজ তাদের প্রথম পিরিয়ড হয় হায়ার ম্যাথ। এই ক্লাসটায় অস্বস্তি হয় জান্নায়ের। ম্যাগনোলিয়া প্রথম জান্নাকে অনেক উৎসাহ দিলেও হঠাৎ করেই কেমন আজব আচরণ শুরু করে। অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্কটাই জান্নাকে করতে দেয়, তাও আবার বোর্ডে। না পারলে এক ক্লাস শিক্ষার্থীর সামনে অপমান করে। আজও তার ব্যতিক্রম হলো না। 3 দিন ক্লাসে না আসার শোধ নেয় ম্যাগনোলিয়া। পুরোটা সময় জান্নাকে দাঁড় করিয়ে রাখে। ম্যাগনোলিয়ার ক্ষিপ্র 2 চোখের তেজ যেন জলসে দিবে জান্নাকে। জান্না যেন ম্যাগনোলিয়ার চোখের বালি। কিন্তু জান্না জানে না এর জন্য তার প্রাণপ্রিয় স্বামীই দায়ী। জান্নাদের স্কুলের সামনে থামে একটা কালো গাড়ি। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসে এক সুদর্শন পুরুষ। কালো রঙের শার্টের উপর গাঢ় নীল রঙের ব্লেজার, চোখে কালো রঙের
চশমা, কালো হাতঘড়ি, সাথে জুতো, দেখেই বোঝা যাচ্ছে কালো রং তার কতটা প্রিয়। গাড়ি থেকে বের হয়েই ধীর হয়ে দাঁড়ায় রাফাত। রাফাত তার তেজশ্রী অক্ষিযুগল বুলায় পুরো স্কুলে। উৎসুক স্কুলের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, একবার হলেও তাকে ভুলল না রাফাতের দিকে। রাফাত তার অধরে স্মিত হাসি ধরে রাখলো। বুকে হাত ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় রাফাত। রোদ চশমার ভেতর দিয়েই মেয়েদের উচ্ছ্বাসিত দুই চোখ এড়ালো না। রাফাতের নজর থেকে মুচকি হাসলো সে। একটু নিচু স্বরে গাঢ় গলায় বলল, আমি এসেছি, এবার তোমাকে ফিরতেই হবে। আর কত পালাবে তুমি? আমার শরীরের প্রতিটি রক্তকণিকা তোমার ছোঁয়ার অপেক্ষায়। আমার শ্বাসনালীর প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য ব্যাকুল। আমার শরীরের প্রতিটি অঙ্গ যে তৃষ্ণার্ত, তোমায় তাদের তৃষ্ণা মেটাতেই হবে। জানেমান, তাদের তৃপ্ত না করে আমি তোমায় মরতেও দিব না। বিছানার উপর লম্বা হয়ে শুয়ে আছে অন্তরা। শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে, মুখ ভর্তি পান, তা ভজভজ করে চিবিয়ে যাচ্ছে সে। তার পায়ের কাছে বসেই পা টিপছে জান্না। পানের পিছ ফেলে কঠিন গলায় প্রশ্ন করেন জান্নাকে, শারহানকে তুমি বলেছ? জান্না নির্বিকার গলায় বলল, সে বলছে আপনি তার সাথে কথা বললেন। অন্তরা খেকিয়ে উঠে বললেন, কি বলবো আমি তারে? তোমারে কইছি বাচ্চার কথা কইতে, কইছো তারে? সে বলছে এ ব্যাপারে আপনার কিছু বলার থাকলে আপনি তার সাথে কথা বলতেন। অন্তরা ঝাঁঝিয়ে উঠে বলল, এই ছোট্ট একখান কাম করতে পারো না তুমি? সারাদিন কি করো? কি? হেই তো আমার পোলাটা আইলে ঘরের দরজা বন্ধ করে বইসা থাকো। আম্মা, সে কি আমার কথা শুনবে? আপনারা তো জানেন সে কারো কথা শোনে না। অন্তরা খলবলিয়ে ওঠেন, এক লাথি মারেন জান্নায়ের কোমরের দিকটায়। বিছানা থেকে ধরাস করে নিচে পড়ে যায় জান্না। তার কোণে গিয়ে ঠেকে ফ্লোরে, হালকা ছুলেও যায়। জান্না কান্না জড়ানো গলায় বলল, আম্মা, সে তো আমার কোনো কথা শোনে না, আমি কি করব? অন্তরা বিশ্রী মুখভঙ্গি করে বলল, কেন শুনবো না? এই রূপ আর যৌবন দিয়ে কি করবা তাইলে? নিজের স্বামীর এই যদি আটকাইতে না পারো, তার লগে শুধু বিছানায় শোয়ার লাইগে আনছে তোমারে? ছেলেটা তোমার বাড়ি আসে না, তাই সুন্দরী অল্প বয়সী মাইয়া বিয়া করাইছি। ভাবছি বউয়ের মায়ার অন্তত বাড়ির থাকবো পোলাটা আমার। কিন্তু সেই আগের লাহান 2 দিন আইয়া চইলা যায়। মাতারি শুধু তার লগে শুইবারই পারে, আর কিছু পারে না। জান্নার নিঃশব্দে চোখের পানি ফেলে। মরে যেতে ইচ্ছে করছে তার। নিজের শাশুড়ির মুখে এই ধরনের কথায় তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। সে তো কম চেষ্টা করে না, কিন্তু শারহান 1-2 দিনের বেশি থাকেই না, এতে তার কি দোষ? অন্তরা আবারও শাসিয়ে উঠে বললেন, 6 মাসের মধ্যে যদি আমার নাতি দিবার কথা দিতে না পারো, তোমারে বাড়িতে বাইর কইরা পোলারে আবার বিয়া করামো আমি। আমার পোলা লাখে এক, মাইয়ার অভাব হইব না। তোমার চেয়ে সুন্দরী আর কচি মাইয়া বিয়া করামো। খালি জামাইর লগে শুইলেই হইব না, বাচ্চাও জন্ম দেওয়া লাগবো। বংশ আর আগে বাড়াইতে হইব। শুভ্রা মেয়ের জন্য দুধ গরম করছিল। মায়ের গলার আওয়াজ পেয়ে ঘরে আসতে এসব শুনতে পায়। জান্না এখনো নিঃশব্দে কেঁদেই চলেছে। শুভ্রা মায়ের কথায় অসন্তোষ প্রকাশ করে বলল, এসব কি বলছো তুমি? তুমি তো জানো শারহান কারো কথা শোনে না, আর এইটুকু মেয়ে এর চেয়ে বেশি কি করবে? অন্তরা মেয়ের কথা তোয়াক্কা না করে তেতো ওঠা গলায় বললেন, এই বয়সে আমাগো পোলাপান স্কুলে যায়, আর এই মাতারি এখনো নিজেই স্কুলে যায়। কত শখ পড়ালেহার। এত পড়ালেখা কইরা করবিটা কি? জামাইরে তো সামলাইতে পারস না। এই সাদা চামড়া কাইটটা ফালাইয়া দে মাগি। ছি মা, এসব কি বলছো? ঠিকই তো কইতাছি, যাইতে করে আমার সামনেতে, আর ওরে বইলা দে যদি 6 মাসের মধ্যে আমার খুশির খবর না শোনাইতে পারে, ওরে তালাক দিয়ে শারহানরে আবার বিয়া করামো আমি। এই আমি কইয়া রাখলাম। শুভ্রা মায়ের কথা বিরোধিতা করে জান্নাকে বলল, জান্না তুই ঘরে যা। জান্না উঠে চলে যায়। শুভ্রা মায়ের পাশে বসে চাপা সরে বলল, এখন যদি ও শারহানকে এসব বলে কি হবে বুঝতে পারছো? অন্তরা দম্ভ করে বললেন, তবে চিন্তা করতে হইব না। শারহান আর যাই করুক মায়ের গায়ে হাত তুলব না। শুভ্রা দীর্ঘশ্বাস ফেলে, তার মা বদলাবার নয়। ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জান্না। কোনোইটাও ভীষণ যন্ত্রণা করছে। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। জান্না এর ফর্সা মুখটাও ফ্যাকাশে, কাঁদতে পারে না জান্না। অতিরিক্ত ফর্সা হওয়ায় একটু কাঁদলেই চোখ মুখ বিবর্ণ রূপ ধারণ করে। তখন শারহানের হাত থেকে বাঁচা মুশকিল। এর মধ্যেই মোবাইল তার সশব্দ প্রচার করতে থাকে। জান্না চটজলদি চোখ মুখ মুছে টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি নিয়ে ঢকঢক করে গিলে ফেলে। তার কান্না চাপা পড়ে পানির ফোয়ারায়। রিসিভ করতে শারহান গম্ভীর গলায় বলল, এত সময় কেন নিলেন রজনীগন্ধা? জান্না শুকনো ঢোক গিলে অতি সন্তর্পণে জবাব দেয়, ওয়াশরুমে ছিলাম। কাঁদছেন? শারহানের প্রশ্নেই দম আটকে আসে জান্নায়ের। শারহান আবার বলল, বিদ্যুৎ আছে?
জান্নাত অস্পষ্ট সুরে বলল, হো। ল্যাপটপটা অন করুন, কিন্তু শারহান, আমি যা বলছি তাই করুন। কল কেটে জান্নাত ওয়াশরুমে যায়, মুখটা ভালো করে ধুয়ে মুছে নেয়। ল্যাপটপ অন করে শারহান ভিডিও কল করে। জান্নাতের মুখটা এমন কোনো কিছু লুকাতে পারে না সে। শারহান কিছুক্ষণ চুপ হয়ে থেকে তাকিয়ে রইল। জান্নাত তার বেজা আঁখি পল্লব লুকাতে ব্যস্ত। মোহনীয় গলায় শারহান বলল, মায়ের ঘরে ছিলেন? জান্নাত কোনো জবাব দিল না। শারহান দুর্বোধ্য হাসলো, আবার বলল, মা আবার আপনার গায়ে হাত তুলেছে? ফুপিয়ে ওঠে জান্নাতের কষ্ট হচ্ছে, সত্যিই কষ্ট হচ্ছে, কিন্তু ব্যথার জন্য নয়, তার শাশুড়ির কথার জন্য। শারহানকে সে সত্যিই ভালোবাসে। মানুষটাকে ছেড়ে কোথায় যাবে সে? এই ভালোবাসার জন্যই তো এত বঞ্চনা গঞ্চনা শুনেও চুপ করে থাকে জান্নাত। সব অভ্যাসে পরিণত হয়েছে তার। অনাথ হলে যা হয় আর কি। কিন্তু আজ তার শাশুড়ি এসব কি বলছে? শারহানকে আবার বিয়ে করাবে? তাহলে তার কি হবে? কোথায় যাবে সে? ভাবতেই দু চোখ বেয়ে জল নেমে আসে। শারহান শান্ত ও শীতল গলায় বলল, কোথায় লেগেছে আপনার দেখি? জান্নাত না চাইলেও তার ডান হাতের কোণে দেখায়, বেশি না, হালকা একটুই লেগেছে। শারহান জানে তার রজনীগন্ধা একদম কমল, তুলোর মতো, তুলোর বল যেন। জান্নাতের দিকে একবার কঠিন চোখে তাকিয়ে শক্ত ও দৃঢ় গলায় বলল, আমি আসার আগেই যেন এই দাগ মুছে যায়। জান্নাত অসহায় গলায় বলল, শারহান। ধপ করে ল্যাপটপের শাটারটা ফেলে দেয় শারহান। বিক্ষিপ্ত তার দৃষ্টি, তপ্ত তার দেহ, দাঁতের সাথে দাঁত নিষ্পেষণ করছে সে। ধীরে সুস্থে তার পাশে এসে বসে সৃজা। শারহানের শার্টের ভেতর এক হাত ঢুকিয়ে তার গলায় নাক ঘষতে থাকে। পরম আদরের সাথে প্রশ্ন করে, মেয়েটাকে খুব ভালোবাসো তাই না? শারহান শক্ত কণ্ঠে প্রত্যুক্তি করল, না, আমি ছাড়া তার গায়ে দাগ লাগানোর অধিকার কারণে। এক হাত দিয়ে সৃজাকে কাউচের উপর শুয়ে ফেলে তার তার চড়ে বসে শারহান। তার নজরে কেঁপে ওঠে সৃজা। এই চাহনি আজ তাকে শেষ করে দিবে। শারহান কতটা অ্যাগ্রেসিভ তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সৃজা। তার সমস্ত দেহে শারহান তার ছাপ ফেলে দিচ্ছে। মেঘ মেদুর দিন, সূর্যের আলোর প্রখরতা নেই বললেই চলে। পুরো পরিবেশ ঘুমট ভাব। বৃষ্টি হবে ভেবে আজ আর স্কুলে যায়নি জান্নাত। অবশ্য তার মনটাও ভালো নেই। শারহানকে বিয়ে করাবে এই কথা শোনার পর আর কিছুই ভালো লাগছে না। মস্তিষ্ক জুড়ে এলোমেলো চিন্তা ভর করছে। শুভ্রার ঘরের সামনে এসে দাঁড়ায় জান্নাত। অনেকটা দ্বিধা নিয়ে ভেতর ঢুকে জান্নাতকে দেখে পুলকিত হয় শুভ্রা। মেয়েটাকে দেখলেই আদর লাগে। জান্নাতকে বসতে বলে শুভ্রা। জান্নাত এর চিন্তিত মুখ দেখে শুভ্রা কপাল কুঁচকে বলল, কিরে, কি হয়েছে? জান্নাত সংশয় নিয়ে বলল, একটা কথা বলবো? বলো। ইতস্ত বোধ করে জান্নাত দ্বিধান্বিত গলায় বলল, আম্মা কি এখন আমার উপর রেগে আছেন? তিনি খেয়েছেন তো? শুভ্রা বিস্মিত হয়। মেয়েটাকে এত কথা বলল, তারপরেও কথা চিন্তা শাশুড়ির জন্য, কত চিন্তা শাশুড়ির জন্য। শুভ্রা অস্পষ্ট স্বরে বলল, খেয়েছে। শ্বাস ফেলে জান্নাত। তার বুকে যেন পাথর চাপা ছিল, যা এখন অবতরণ করেছে মাটিতে। তাদের দুইজনের কথার মাঝখানে ঘরে ঢুকে তিতি গিয়ে ঝপাত করে জান্নাতের কোলে বসে যায়। আচমকা বর্ষাতে জান্নাতের কোনোই গিয়ে লাগে। পেছন থাকা দেয়ালে ক্ষতস্থান ঝাঁঝিয়ে ওঠে। মুখ দিয়ে আওয়াজ করে, তিতি তার আদো আদো বলিতে বলল, ব্যথা লেগেছে পরিমা? না সোনা, দেখি দেখি। তিতি জান্নাতের হাত ধরে কোনয়ের ক্ষততে চুমু খেয়ে ঝমঝম করে বলল, এইবার ভালো হয়ে যাবে পরিমা। জান্নাত তিতির দুগালে দুটো শক্ত চুমু খেয়ে বলল, জানি তো, আমার তিতি সোনা চুমু দিলে সব ভালো হয়ে যায়। তিতি জান্নাতের কড়া আদরের বিপরীতে তার ঠোঁটে চুমু খায়। আর তখন তিতির চোখ যায় জান্নাতের গলার বেশ খানিকটা নিচে। কামড়ের দাগ স্পষ্টত নীলচে হয়ে আছে তা। তিতি হঠাৎ বসাতে জান্নাতের জামার গলা অনেকটা নিচে নেমে আসে। তিতি বড় বড় চোখ করে স্মিত গলায় বলল, এখানে কি হয়েছে পরিমা? জান্নাত হতভম্ব হয়ে যায়। ত্রস্ত হাতে তিতিকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি গেলাম আপু। শুভ্রও তা দেখেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া সে করল না। নিজের ঘরে এনে ঘন ঘন নিঃশ্বাস ফেলে জান্নাত। ধীর পায়ে আয়নার কাছে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। জামার গলাটা নিচে টেনে ধরে। জান্নাতের বুকের কাছাকাছি অংশে সেই দাগ। সেখানে একটা লাল তিলও রয়েছে, যা শারহানের খুব পছন্দ। সেই বিয়ের প্রথম রাত থেকে শারহান তার তীক্ষ্ণ দাঁতের সূক্ষ্ম ব্যবহার করে সেখানে। তা আজও চলমান। এই দাগ মেটানোর অধিকার জান্নাতের নেই। জান্নাত এর সলনালি সলনালি দিয়ে বের হয়ে আসে এক শীতল দীর্ঘশ্বাস। এত কিছুর পরেও সে পারবে তো শারহানকে নিজের করে রাখতে? দুধারে গোলাপ, চাপা আর গাঁদা ফুলের গাছ, বাদামি আর মেটে রঙের মিশেলে সুসজ্জিত মন্দির, প্রায় 30 ধাপ সিঁড়ি
অতিক্রম করে মন্দিরে ঢুকতে হয়। পুজো শেষ করে হাতে পুজোর থালা নিয়ে নামছে সৃজা। গাঢ় বেগুনি রঙের শিপন শাড়ি বেদ করে তার ফর্সা মেদহীন উদরে অক্ষি আবদ্ধ শারহানের। মন্দির থেকে কয়েক কদম দূরে নিজের গাড়ি দাঁড় করিয়ে সিঁড়ির শেষ লগ্নেই পকেটে দু হাত গুজে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শারহান। অদরে স্মিত হাসি, যা শুধু সৃজার চোখে পড়েছে। শারহানের এই নির্লিপ্ত হাসিতে তাকে আরও কামনীয় লাগে। মার্বেলের মতো বাদামি অক্ষিমণি দিয়ে যখন একবার তাকায় সে চাহনিতে নিজেকে আহুতি দেয় সৃজা। শারহানের সামনে এসে থালা থেকে কুমকুম নিয়ে শারহানের কপাল ছুঁতে গেলে মাথা হটায় শারহান। গাঢ় ধীর গলায় বলল, একদম না, ভুলেও না। হতাশ শ্বাস ফেলে সৃজা। মানুষটাকে বোঝা মুশকিল। সৃজা অনুনয় করে বলল, অন্তত প্রসাদটা নাও, তোমার দীর্ঘায়ুর জন্য পুজো দিয়েছি। শারহান অধরের কোণ বাঁকায় তাচ্ছিল্য করে বলল, পৃথিবীতে আগমনের পূর্বেই সবার ভাগ্য লিপিবদ্ধ হয়েছে ওই ভাগ্য বিধাতার খাতায়। তাই মৃত্যু দূত যখন আসবে তখন তাকেও ঠেকাতে পারবে না। আর তুমি জানো আমি মৃত্যুকে ভয় পাই না। শুধু একটাই চাওয়া, মৃত্যুর সময় আমার এই তৃষ্ণার্ত দুই চোখ শুধু তাকেই যেন দেখে যাকে আমি ভালোবাসি। এক উষ্ণ নিঃশ্বাস ফেলে সৃজা। শারহানের এইসব হেয়ালি কথায় বড্ড কষ্ট হয় তার। রোজ সোমবার নির্জলা ব্রত রেখে শারহানের দীর্ঘায়ু কামনা করে মন্দিরে পুজো দেয় সৃজা। কিন্তু শারহান ব্যথিত হয় সৃজার মনকুন। একটা এনজিও সামনে এসে থামে শারহানের গাড়ি। রজনীগন্ধা চাইল্ড অ্যান্ড ওমেন্স হোম কেয়ার নামের এই এনজিওটি মালিকানা সত্ত্ব এখন শারহানের। এনজিওটির প্রকৃত প্রতিষ্ঠার সাথে কাজের সূত্রেই পরিচয় শারহানের। একটা হৃদস্পর্শী সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। ভদ্রলোক বহু বছর দেশের বাইরে ছিলেন। তিনিও কোনো অনাথ আশ্রমে বড় হয়েছিলেন। তাই তার জীবনের সমস্ত উপার্জন দিয়ে দেশে ফিরে এই এনজিও প্রতিষ্ঠা করেন। বিয়ে থা করেননি। নির্ভেজাল জীবন। মারা যাওয়ার পূর্বে এই এনজিওর সমস্ত দায়িত্ব শারহানকে দিয়ে যান। শারহান পরম আনন্দে তা গ্রহণ করে আর এর নাম পরিবর্তন করে। দোচালা প্রাথমিক বিদ্যালয়ের মতো করে সামনের করিডোর রেখে ইংরেজি এল এর মতো করে এনজিওর দালানঘর। বেশ প্রশস্ত এর অবস্থান। এক পাশে খোলা মাঠ, বাগান, অন্য পাশে একটা লাইব্রেরি যেখানে বাচ্চারা একাগ্রচিত্তে লেখাপড়া করে। চারপাশে বাউন্ডারি। শারহানকে দেখেই দৌড়ে আসে সেখানকার বাচ্চাগুলো। বিকেলুতে হাসে শারহান। লোক দিয়ে গাড়ি থেকে বাচ্চাদের জন্য আনা খেলনাগুলো ভেতরে নিয়ে যেতে যেতে বলে, কিন্তু বাচ্চাগুলো ঘুমড়ো মুখ করে তাকিয়ে আছে। শারহান জিজ্ঞেস করতেই রাগি রাগি গলায় সবাই বলল, কেন সে ভাবিকে নিয়ে আসেনি। শারহান লাস্ট টাইম যখন আসে তখন বলেছিল জান্নাকে নিয়ে আসবে। শারহান ক্ষমা চায়। অনুযোগের গলায় বলল, পরে সময় করে ঠিক নিয়ে আসবে। শারহান তার মোবাইল বের করে জান্নাতের ছবি দেখায়। বাচ্চাগুলো উৎফুল্ল হয়ে সমস্বরে বলল, এটা বুঝি তোমার বউ? শারহান মৃদু হাসে, নরম গলায় বলল, রজনীগন্ধা, আমার রজনীগন্ধা সে। বাচ্চাগুলো পেছন ফিরে দালানের উপরের ভোটটার দিকে তাকায়, যেখানে এনজিওর নাম লেখা। খলখলিয়ে হেসে ওঠে বাচ্চাগুলো। অফিস রুমে এসে বসে শারহান। সৃজা আর শারহানের পরিচয় এই এনজিওতে। সৃজার বাবা মায়ের ডিভোর্সের পর যখন কেউ তার দায়িত্ব নিতে অপরাগ হয়, হাইকোর্ট থেকে এই এনজিওতেই তাকে প্রেরণ করা হয়। এখানেই সে মানুষ। এখন সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। শারহানের পাশের ডেস্কে বসে আছে এখানকার অ্যাকাউন্ট্যান্ট তৌহিদ। তার সামনে 1 লক্ষ টাকা রাখে শারহান এনজিওর জন্য। পাশে ওয়ার্ডান তানিয়া। শান্ত গলায় তাকে জিজ্ঞেস করে শারহান, গত সপ্তাহে ব্রোথেল থেকে যে মেয়েগুলোকে আনা হয়েছে তারা কোথায়? তারা পাশের রুমে স্যার। চলুন। পাশের রুমে আসতেই অবাক হয় শারহান। মধ্যবয়স্ক 2-1 জন, বাকি সবাই যুবতী। শীতল নিঃশ্বাস ফেলে শারহান। পাশ ফিরে তাকাতেই একটা মেয়েকে দেখতে পায়। দেয়ালের সাথে লেপ্টে মুখটাও সেদিকে ফিরিয়ে রেখেছে। পেছন থেকে তানিয়া বলল, এই মেয়েটা বোধ হয় নতুন, বয়সটাও একদম কম। তানিয়ার গলার আওয়াজে মেয়েটা হালকা করে ঘাড় ঘোরায়। ভীত সেই দৃষ্টি, চুলগুলো এলোথেলো। মেঘবর্ণ শরীরের সর্বত্র কামড় আর খামচির দাগ। কালশেটে পড়ে গেছে। চোখের নিচে কালো বর্ণ। গালের উঁচু অংশটা ফোলা। প্রস্ফুরণ তার শরীরে। এক মুহূর্তেই শারহানের জান্না এর কথা মনে পড়ল। মেয়েটাও জান্না এর বয়সী। বিকৃত মস্তিষ্কে থাবার শিকার মেয়েটি। শারহানের বড্ড মায়া হলো। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। শারহানকে দেখেই আরও জড়সড় হয় মেয়েটি। শারহান আশ্বস্ত গলায় বলল, ভয় পেও না, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না, ট্রাস্ট মি। মেয়েটা এবার একটু চোখ ফিরিয়ে তাকায়। শারহান ভালো করে তাকায়। চোখের কোণে আঘাতের চিহ্ন। ঠোঁটের কোণে এখনও রক্ত লেগে আছে। ফোঁস করে একদম
ফেলে শারহান পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি বের করে, সাদা কালো পুরনো ছবি। একটা 16-17 বছরের মেয়ে হবে। শারহান ছবিটা মেয়েটাকে দেখায়, আবেগী গলায় বলে, দেখো তো একে চিনো কিনা। মেয়েটা শারহান থেকে চোখ ফিরিয়ে মোবাইলের দিকে তাকায়, কিছুক্ষণ ধ্যান ধরে চেয়ে থেকে নিঃশব্দে মাথা হেলায়। শারহান হতাশ নিঃশ্বাস ফেলে পাশের মেয়েগুলোকেও দেখায়, কিন্তু কেউ চিনে না। উঠে দাঁড়ায় শারহান, তার এই খোঁজ কবে শেষ হবে? দরজার কাছে যেতেই আবারও ফিরে তাকায় শারহান। মেয়েটা কাতর দৃষ্টিতে এক চোখ তুলে শারহানের দিকে তাকিয়ে আছে। শারহানের বুকের ভেতর জ্বলে ওঠে গনগনে আগুন, পুড়ে যাচ্ছে তার কলিজা। দ্রুত সরে আসে সেখান থেকে শারহান। তানিয়াকে 5,000 টাকা বাড়তি দেয়, থমথমে গলায় বলল, মেয়েটাকে ভালো কিছু ড্রেস কিনে দাও আর ওকে অন্য জায়গায় শিফট করো। শি ইজ ইন কমফোর্টেবল ইন দ্যাট রুম। ওকে ডক্টর দেখাও, দরকার হলে কাউন্সেলিং করাও। আজ থেকে ওর সমস্ত খরচ আমি দেব। কিন্তু স্যার, আমি যা বলছি তাই করো। ওকে স্যার। শারহান বেরিয়ে আসে সেখান থেকে, দম আটকে আসছিল তার। গাড়ির কাছে গিয়ে সৃজাকে বলল, টেক কেয়ার অফ হার। সৃজা অস্পষ্ট স্বরে বলল, ডোন্ট ওয়ারি। গাড়িতে বসে শারহান, বুকটা বেশ ভারী লাগছে তার। জান্নাকে মনে পড়ছে। সেন্টার টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে পড়ে নিলেন জমির। একটু আগেই বাইরে থেকে হেঁটে এসে হাত মুখ ধুয়ে বসেছেন। ডায়াবেটিক্সের রোগীর জমির, তাই নিয়মিত সকাল সন্ধ্যায় হাঁটার অভ্যাস। বসার ঘরের কোনায় টিভি রাখা, টিভির ট্রলির নিচে তাকে একটা শ্বেত পাথরের মূর্তি ঝকঝক করছে এখনো। জমির টিভি অন করলেন, সন্ধ্যার খবর চলছে। সেন্টার টেবিলে রাখা সকালের খবরের কাগজটা একটু পরপর উঠছে, তাতে বিরক্তিকর আওয়াজ হচ্ছে। চোখ মুখ কুচকে পেপার ওয়্যারটা একটু জোরেই রাখলেন খবরের কাগজের উপর। উৎকর্ণ হয়ে শুনছেন খবর, দেশীয় তাজা খবর। বাবা, আপনার চা। জান্নায়ের মিষ্টি গলার আওয়াজে চকিতে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে জমির। জান্নায়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখেই প্রসন্ন হাসেন তিনি। হাত বাড়িয়ে চা নিয়ে বললেন, চাটা কে বানিয়েছে? জান্না মিষ্টি করে হেসে বলল, আমি বাবা। বাহ, তাহলে তো খাওয়াই যায়। শুভ্রার হাতের চায়ের স্বাদ একদমই চিরতার মতো। মুখ বিকৃত করেন জমির, তা দেখে খলখলিয়ে হাসে জান্না। ডায়াবেটিক্সের কারণে চায়ে চিনি খান না জমির। তাকে সুগার ফ্রি চা দেওয়া হয়, কিন্তু জান্নায়ের হাতের সেই চিনি ছাড়া চাই বেশ আরাম করে খান জমির। শুভ্রা চায়ে চিনি দেয় না, কিন্তু জান্না চিনি দেয়। শারহান তাকে ডায়াবেটিক্স রোগীর জন্য এক ধরনের আলাদা চিনি ব্যবহার করা হয় তাই এনে দিয়েছে। জান্নাত চলে যেতে চাইলে জমির অনুনয় করে বললেন, একটু বসবি মা? জান্নাত নিঃশব্দে পাশে এসে বসলো। জমির চায়ে চুমুক দেয়। আহ, তোর হাতের চা তো নয়, যেন অমৃত। চোখে হাসে জান্না। শ্বশুর নামের এই মানুষটার বাবার মতোই স্নেহ করে তাকে। জমি টিভিটা বন্ধ করলেন, চায়ের কাপটা সেন্টার টেবিলে রেখে গাঢ় গলায় বললেন, মায়ের কথায় কিছু মনে করিস নি তো? জান্না এর হাসি মুখটা ফাটা বেলুনের মতো হয়ে যায়। আর্তনাদ ভরা চোখ দুটো অবনত করে জমির এক শীতল নিঃশ্বাস ফেলেন, নরম গলায় বললেন, মায়ের কথায় কিছু মনে করিস না, বয়স হয়েছে তো তাই। আর ছেলেটাকেও কাছে পায় না, তাই একটু রেগে থাকে। জান্না একরাশ উদ্বিগ্নতা নিয়ে বলল, বাবা, আম্মাজি বলল তারে আবার বিয়ে দিবে। আরে দূর বুকা, তা কি হয় নাকি? শারহানকে আজ পর্যন্ত জোর করে কেউ কিছু করাতে পারেনি। এই যে তোদের বিয়েটাও তো, সে তো কিছুতেই বিয়ে করবে না। ছেলেকে কাছে পাওয়ার লোভে আটঘাট বেঁধেই নেমেছিল অন্তরা, কিন্তু শারহান কিছুতেই রাজি হচ্ছিল না। জেদ করে 6 মাস বাড়ি আসেনি। শেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম, একবার দেখতে ক্ষতি কি? আর সেই দেখাই ছেলে আমার হিরে তুলে নিয়ে এসেছে। নিজের সলজ্জ চোখ দুটো লুকানোর চেষ্টা করে জান্না সরস গলায় বলল, কিন্তু আম্মা যে বলল। তার কথা ছাড় তো, তুই শারহানকে সামলা, ওকে ভালোবাস। ও যেন কখনো তোর মায়া ছাড়তে না পারে, তুই যেন ওর মোহ না হয়ে যাস। জি বাবা। শারহান শারহান যতদিন না চাইবে ওকে বিয়ে করানো তো দূরের কথা, তোকে এই বাড়ির চৌকাঠের বাইরেও কেউ নিতে পারবে না। মনের কোণে প্রজাপতি উঠতে থাকে জান্নায়ের। শারহান তাকে ভালোবাসে, তার আর কিছুই চাওয়ার নেই। মৃদু গলায় প্রশ্ন ছুড়ে জান্না, বাবা তারে কেন বলেন না এখানে এসে আপনার ব্যবসায় হাত দিতে? ওসবে ওর কোনো আগ্রহ নেই। ছোটবেলা থেকে শহরে লেখাপড়া, সেখানের মানুষের সাথে চলাফেরা উঠা বসা করতে করতে সেখানেই নিজেকে গুছিয়ে নিয়েছে। মাসে একবার বাড়িতে আসতো, কোনো মাসে আসতোও না। এই নিয়েই এত ঝামেলা। জমির দীর্ঘশ্বাস ফেললেন। জান্না নির্বিকার হয়ে তাকিয়ে রইল। শারহান কারো কথা শোনার পাত্র না, সে নিজের মর্জির মালিক। এই ছিল জান্নায়ের 4 থেকে 6 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।